আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিবিসির সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আমরা অনেকেই মোটামুটি বেশ ভালো জানি, চিনি। তিনি আওয়ামী লীগ সরকারের তুমুল সমালোচক ছিলেন, বিশেষ করে মানবাধিকার ইস্যুতে, এবং জামাতের শীর্ষ নেতাদের যখন যুদ্ধাপরাধের দায়ে বিচার শুরু হলো তখন তিনি কোনোটির ক্ষেত্রে কোনো বিষয়ে বেশ প্রশ্ন তুলেছিলেন আন্তর্জাতিক অঙ্গনে, যার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে তাকে পড়তে হয়েছিল। তার বাংলাদেশে আসা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং আদালত অবমাননার কোনো একটি মামলায় তাকে ট্রাইব্যুনালে উঠতে হয়েছিল, কাঠগড়ায় উঠতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে, সেই ডেভিড বার্গম্যান কি সেই আওয়ামী লীগ সরকারের পক্ষে চলে গেলেন, সেই শেখ হাসিনার পক্ষ অবলম্বন করছেন? এই প্রশ্ন করছি এই কারণে যে বর্তমান সরকারের যারা সমালোচক তাদের সবাইকেই আবার সেই পুরনো প্রথা অনুযায়ী ঐতিহাসিকভাবে ফ্যাসিবাদের দোষর বানিয়ে ফেলা হচ্ছে। ডেভিড বার্গম্যান গোপালগঞ্জে 16 জুলাই যে হত্যাকাণ্ড ঘটে গেল সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। তো খুব স্বাভাবিকভাবে আমি প্রশ্নটা এই কারণে তুলেছিলাম, এনসিপি সরকার এবং জামায়াতের উদ্দেশ্যে যে তারা নিশ্চয়ই এখন বার্গম্যানকে ফ্যাসিবাদের দোষর বানিয়ে ফেলবে, যাকে তাকে তো ফ্যাসিবাদের দোষর বানিয়ে ফেলাটা কোনো বিষয় না। আগে যেমন আমাদেরকে বিএনপি জামাতের দালাল বানিয়ে ফেলা হয়েছে। তো বার্গম্যান এ বিষয়ে দুটি প্রশ্ন তুলেছেন, আমি সেই বিষয়ে আসছি এবং অবশ্যই সেই বিষয়ে খানিকটা আলোচনা করব। গোপালগঞ্জে 16 জুলাই ঘটনার দিন 4 জন মানুষ নিহত হয়েছেন, এটি সরকারিভাবে ভাষ্য। নিহত সংখ্যা নিয়ে যদিও নানান ধরনের গুঞ্জন রয়েছে। আর পরবর্তীতে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু ঘটেছে, তার ময়নাতদন্ত হয়েছে। কিন্তু ওই যে ঘটনাস্থলে সরকারের ভাষ্য অনুযায়ী যে 4 জন নিহত হয়েছেন সেই 4 জনের ময়নাতদন্ত হয়নি এবং এই বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে, আইএসপিআর এর মাধ্যমে পুলিশের পক্ষ থেকে দীর্ঘ একটি প্রতিবেদন দেওয়া হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বল প্রয়োগের কথা স্বীকার করে নেওয়া হলেও পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের বল প্রয়োগের কথা উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়েছে যে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এই প্রশ্নটা আমি আগেও তুলেছিলাম, মনে হচ্ছিল যে আকাশ থেকে আজরাইল এসে কোনো কারণ ছাড়াই ওই 4 জন মানুষের জান কবজ করে নিয়ে চলে গেছে এবং যে যেভাবেই প্রতিবেদন বা প্রেস বিজ্ঞপ্তি দিক না কেন, হত্যার দায় কেউ স্বীকার করেনি। এবং সেই জায়গা থেকে গোপালগঞ্জের এই ঘটনা আন্তর্জাতিকভাবে নানানভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে। এবং আরেকটু বলে রাখি যে 2024-এর গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন 5 আগস্টের আগ পর্যন্ত, যাদের গুলিতেই নিহত হন না কেন, জঙ্গিদের গুলিতে নিহত হন আর সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের ক্যাডারদের গুলিতে নিহত হন, তাদের অধিকাংশেরই ময়নাতদন্ত হয়েছিল তো। কিন্তু সেই গণ অভ্যুত্থানের ফসল বর্তমান ডক্টর ইউনূস সরকারের সময় সেই তদন্তটাও হচ্ছে না। কেন হচ্ছে না সেটাও আমরা বেশ ভালো বুঝি। এখন ন্যায় বিচারের প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখানো সেই সরকার প্রসঙ্গে বিবিসির সাবেক সাংবাদিক ডেভিড বার্গম্যান দুটি প্রশ্ন তুলেছেন। একটি হচ্ছে গোপালগঞ্জের ঘটনায় কেন স্বাধীন তদন্ত কমিটি গঠিত হয়নি, আরেকটি হচ্ছে ময়নাতদন্ত না হওয়ার বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এবং ডেভিড বার্গম্যান এই কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন যেটি বলছিলাম যে 2024 সালের জুলাই আগস্ট মাসে বিক্ষোভ চলাকালীন যেখানে নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মৃত্যুর ঘটনায় হাসপাতালগুলো ভরে গিয়েছিল, বেশিরভাগ মৃত্যুর ময়নাতদন্ত হয়েছে, কিন্তু গোপালগঞ্জের ঘটনায় কিছু হয়নি। বার্গম্যানের এই প্রশ্নের উত্তর আবার দিয়েছেন আমাদের মহামান্য প্রেস সচিব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম। মানে এমন ভাষায় কথা বলেছেন, মানে কোনো বাচ্চাও এই ধরনের খোঁড়া যুক্তি দেয় না। যুক্তি তর্কে টিকতে না পেরে স্রেফ ঝগড়ার জায়গা থেকে, আমি একেবারে একটা ইনফরমাল শব্দ ব্যবহার করলাম, ঝগড়ার জায়গা থেকে নিজে টিকার জন্য বা টিকে থাকার জন্য যে ধরনের একেবারে যুক্তিহীন বক্তব্য তুলে ধরেন অনেকে, সেরকম
একটি লেখা তিনি পোস্ট করেছেন তার ফেসবুকে। প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলছেন, ঘটনা তদন্তে সরকার একটি কমিটি গঠন করেছে। কি ধরনের কমিটি সেটা তো আমরা জানি। অন্যদিকে পরিবার জোর করে লাশ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। একেবারে গতানুগতিক একটি বক্তব্য। পরিবার জোর করে নিয়ে চলে গেছে, পরিবার জোর করে নিয়ে গেছে নাকি পরিবারকে জোর করে পোস্টমর্টেম ছাড়াই লাশ হস্তান্তর করেই দ্রুত দাফনের চাপ দেওয়া হয়েছে, সে বিষয়গুলো আমরা মোটামুটি জানি। নানানভাবে বিভিন্ন মাধ্যমে তো এই খবরগুলো উঠে আসছে। এবং শফিকুল আলম বলছেন, তারপরেও পুলিশ আদালতের কাছে ময়নাতদন্তের জন্য 3 জনের মরদেহ কবর থেকে তোলার অনুমতি চাইতে পারে বা চাইবে, যে কথাটি স্বরাষ্ট্র উপদেষ্টা এর আগে সাংবাদিকদের বলেছেন। আরো মজার বিষয় হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে যখন এই কথাগুলো বলেন, তার আগে অন্য জায়গায় বলেছেন, রোববার সচিবালয়েও বলেছেন। এবং সাংবাদিকদের প্রশ্ন ছিল যে কেন বল প্রয়োগ করা হলো, কেন গুলি করা হলো। তিনি বলেছেন বেশ মজার কথা, যেখানে যেটুকু প্রয়োজন সেখানে ততটুকুই করা হচ্ছে। তো একই বয়ান তো আওয়ামী লীগে দিত, তাহলে আমরা আওয়ামী লীগের সমালোচনা করেছি কেন করতাম, বা এখনো কেন করা হচ্ছে? সারা হোসেন ডেভিড বার্গম্যানের সহধর্মিণী, আমরা সবাই তাকে জানি, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি। যাই হোক, সারা হোসেন তিনি যেটি বলছেন যে তদন্ত কমিটি প্রতিষ্ঠা করা হয়েছে তা তো একান্ত সরকারের। শুধু সরকারি না, যে সব মন্ত্রণালয়ের উপর তদন্ত হবে তাদের লোকজন নিয়েই এই তদন্ত কমিটি গঠিত হয়েছে। অর্থাৎ প্রশাসনিক বিষয়ে তদন্ত হবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সচিব রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা বা তাদের দায়িত্ব কি ছিল সেটি নিয়ে তদন্ত হবে, সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রয়েছেন। মানে একটা হাস্যকর বিষয়। আমি আমার ঘরের অপরাধীর বিরুদ্ধে তদন্ত করব, কতটুকু নিরপেক্ষতা আশা করা যায় আমার মাধ্যমে? এগুলো একেবারে খুবই সাধারণ প্রশ্ন। এবং গণমাধ্যমে তো এ কথাও জানা যাচ্ছে যে নিহতের স্বজনেরা ময়নাতদন্ত করতে চেয়েছিল, যেটি আমরা বললাম যে চাপ প্রয়োগ করে খুব দ্রুত তাদেরকে দাফন করাতে বাধ্য হয়েছে সরকার বা সংশ্লিষ্ট বাহিনী কিংবা সংশ্লিষ্টদের। যে একটা অসৎ উদ্দেশ্য ছিল এবং তারা কতটা অপরাধী, সেই অপরাধের সব ধরনের তথ্য প্রমাণ ঢাকার জন্য দ্রুত দাফনের ব্যবস্থা করেছে। এবং এই জায়গা থেকে ওই 4 জনের মধ্যে একজন রমজান কাজী, তার মামা, তিনি প্রথম আলোকে বলছেন যে যখন প্রশ্ন করা হলো যে মামলা করবেন কিনা, তিনি বলছেন মামলা করে কি হবে। যেমন আমাদের দীপেন হত্যাকাণ্ডের কথা মনে আছে, ব্লগার দীপেন বা প্রকাশক দীপেন, তার বাবা একজন শিক্ষাবিদ, তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন আওয়ামী লীগের সময়, বিচার পায় না তাই বিচার চায় না। একই ধরনের ঘটনা ঘটছে। বড় বড় কথা যে বলা হয় আওয়ামী লীগ কি ফ্যাসিবাদ বলা হয়, 11 মাসেই তো বর্তমান সরকার ফ্যাসিবাদী চরিত্র একেবারে উন্মোচন করেছেন নিজেদের। ময়নাতদন্ত অবশ্যই প্রয়োজন। কি কারণে প্রয়োজন আপনারা সবাই জানেন, যে একজন ব্যক্তি যদি অপঘাতে মৃত্যু হয়, তার গায়ে কি ধরনের পোশাক ছিল, কিভাবে তার মৃত্যু হলো, তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল কিনা, এগুলোই তো উঠে আসে। এবং সেই জায়গা থেকে অনেক প্রশ্নের উত্তর মেলানো সম্ভব। অতএব ময়নাতদন্ত কেন করা হয়নি, কে তড়িঘড়ি করে নিয়ে গেছে অথবা কে তড়িঘড়ি করে নিতে বাধ্য করেছে, এগুলো খুব সহজ বিষয়। অতএব ডেভিড বার্গম্যান যে প্রশ্ন তুলেছেন, সেই প্রশ্ন শুধু তার না, দেশের অগণিত মানুষের এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে, আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে খুব শীঘ্রই আসবে, এই প্রশ্ন উত্থাপিত হবে, আমরা ধরে নিতে পারি। আর নানান ধরনের গণমাধ্যমে এগুলো উত্থাপিত হচ্ছে এবং শাক দিয়ে মাছ ঢাকার মতন করে সরকার যা কিছু করে যাচ্ছে। সমস্যা নেই, আমরা দেখতে থাকবো। ঢাকায় বসবাসরত গোপালগঞ্জের আওয়ামী লীগার যারা, তাদের সবাইকে কি হত্যা করা হবে? সেরকম একটি পরিকল্পনার কথা ফেসবুকে ভেসে বেড়াচ্ছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর একটা তথ্য। সে কারণেই সেই বিষয়টি নিয়ে আজ কথা বলতে চাচ্ছি। 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে সংশ্লিষ্ট
কিছু নেতৃবৃন্দ একটি মাইক্রোবাসে চলাচল করছিলেন। সেই মাইক্রোবাসে তারা বিভিন্ন জনের সঙ্গে কথা বলছিলেন। তাদের কথোপকথন এবং মাইক্রোবাসের চলাফেরাটা ফেসবুকে লাইভ হচ্ছিল, যেটা এখন ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা নিয়ে সাংবাদিক ইউটিউবাররা অনেকেই কথা বলেছেন। 32 মিনিটের সেই আলাপচারিতার ভিতর থেকে কিছু চুম্বক অংশ নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি। সেখানে থাকা দুইজনের নাম চিহ্নিত করা গেছে, একজন শহীদুল আর একজন রাকিব। রাকিব সম্ভবত মাদারীপুরের তত্ত্বাবধায়ক এবং শহীদুলও গুরুত্বপূর্ণ কোনো নেতা হবেন মাদারীপুরের বা অন্য কোনো জায়গায়। তারা অন্যদের সঙ্গে আলাপ আলোচনার একটা পর্যায়ে বলতেছিলেন যে তাদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে, একটা গ্লাস ভেঙে যিনি চালক তার পায়ে লেগে জখম হয়েছে, রক্ত বেরিয়েছে। এই বিষয়টা তিনি বললেন যে আমার পায়ের থেকে রক্ত বের হচ্ছে। তিনি ওই সময় এবং তার গাড়িতে যারা থাকা তারা আর্মিকে এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য সদস্যদেরকে হুকুম দিয়ে বলতেছেন যে গুলি করেন না কেন, আপনারা দাঁত কিলিয়ে হাসছেন, গুলি করেন না কেন। একটা পর্যায়ে তারা এমন ভাবে বলছিলেন গুলি কর। এই গুলি কর শব্দটা, মানে কর শব্দটা কিন্তু কমান্ডিং অফিসাররা ব্যবহার করতে পারে তার অধীনস্থ যারা সোলজার থাকে তাদেরকে। তাহলে প্রশ্ন উঠেছে যে ওই মাইক্রোবাসে মাদারীপুরের যে সকল নেতৃবৃন্দ ছিলেন এনসিপির, তারা কি সেনাবাহিনীর বা সশস্ত্র বাহিনীর বা ল এনফোর্সিং এজেন্সির যে সকল সদস্যরা দায়িত্বরত ছিলেন তাদের কমান্ডিং অথরিটি ছিলেন কিনা? কথোপকথনের এক পর্যায়ে তারা বলতেছিলেন যে একটা লাশ ফেলে দিলেই তো হয়। আবার কখনো বলতেছিলেন যে একটা যদি লাশ পড়ে 7টা পড়তে হবে। আবার কখনো কখনো তারা অন্যের সঙ্গে টেলিফোনে কথার ভিতরে বলতেছিলেন যে এখানে দায়িত্বরত যারা, অর্থাৎ তারা সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, তাদের বুঝাতে চাচ্ছিলেন যে তাদেরকে তো সকল প্রকার এক্সেস দেওয়া হয়েছে, মানে ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে, যা ইচ্ছা তাই করতে পারে, তারা কেন কাজ করছে না, এভাবে তিনি কথা বলছিলেন। এবং বঙ্গবন্ধুর বাড়ি তার কবর গুড়িয়ে দিতে হবে, এভাবে তারা কথোপকথন যেটা করছিলেন সেটা ফেসবুকে ভাইরাল হয়। গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ঢাকায় তাদেরই কোন একজন কলিগকে বা তাদের সহকর্মীকে ফোন করে বলা হচ্ছে যে AK-47 অর্থাৎ যে গুরুত্বপূর্ণ একটি অস্ত্র, তার 80টি অস্ত্র রেডি রাখতে। এই 80টি অস্ত্র ব্যবহৃত হবে কোথায় সেটাও বলছিলেন। ঢাকায় বসবাসরত গোপালগঞ্জের আওয়ামী লীগের লেসপেন্সার যারা, তাদেরকে হত্যা করা হবে, তাদের কাউকে বাঁচতে দেওয়া হবে না, এভাবে কথা বলা হচ্ছিল। তাহলে প্রসঙ্গ উঠেছে যে রেডি রাখতে যখন বলা হলো, তাহলে AK-47 তো অত্যাধুনিক অস্ত্র, এইটা কাউকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য ব্যবহার করার ক্ষেত্রেও লাইসেন্স দেওয়া হয় না। পিস্তল, রিভলভার বা একটা শর্ট গানের লাইসেন্স দেওয়া হয়। AK-47 এর 80টি অস্ত্র রেডি রাখতে বলা হয়েছে। দর্শক খেয়াল করবেন, AK-47 এর 80টি অস্ত্র রেডি রাখতে বলা হচ্ছে, টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে। টার্গেটটা কি? ঢাকায় বসবাসরত গোপালগঞ্জের আওয়ামী লীগার যারা, তাদের ভাষায় লেসপেন্সার, তাদেরকে মেরে ফেলা হবে, একটাও ঢাকায় বাঁচতে দেওয়া হবে না। এভাবে যে হুকুমটা দেওয়া হচ্ছে, এটা দেওয়া যায় কিনা? যদি দেওয়া না যায় তাহলে আইনগত ব্যবস্থাটা কি হয়েছে? আর যে যাকে অর্ডার দিয়েছেন 80টি AK-47 অস্ত্র রেডি রাখতে, 80টি AK-47 অস্ত্র নিশ্চয়ই আছে, অথবা ম্যানেজ করতে পারবে, তাহলে সেটা কোত্থেকে ম্যানেজ হবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোথাও কোনো কথা বলা হচ্ছে না এ বিষয়ে। আরেকটি প্রসঙ্গ আসছে, পলিটিক্স কাকে বলে সেটার একটা আলাপ আলোচনা তারা করেছেন। যিনি কাছের দ্বারা, টুকরা কাছের দ্বারা আহত হয়েছেন, রক্ত বেরিয়েছে, তিনি অন্যদেরকে বলতেছেন যে গাড়ির থেকে নামার সময় কিন্তু সবাই ব্যান্ডেজ পরে নামবে, এবং এর সঙ্গে বলতেছেন এটা পলিটিক্স, অর্থাৎ সবাই ব্যান্ডেজ পরে নেমে দেখাতে হবে তারা সবাই আহত হয়েছেন। এই পলিটিক্সটা তারা দেখাতে চান সেক্ষেত্রে। এখন এই বিষয়গুলি নিয়ে অনেকভাবে অনেক আলোচনা হয়েছে, যে আলোচনার ভিতরে নির্যাসটা বেরিয়ে আসছে গোপালগঞ্জের 16 জুলাইয়ের ঘটনার বিষয় কি সরকারের গুরুত্বপূর্ণ সবাই জানতেন কি জানতেন না, কারো কারো প্রশ্ন। ঢাকায় যখন ভিডিও দ্বারা মনিটর করছিলেন আসিফ নজরুল, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, জাহাঙ্গীর হোসেন, অর্থাৎ 3 উপদেষ্টা এবং পুলিশ প্রধান, গোপালগঞ্জের পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছিলেন, কানে ফোন ধরে তারা বিভিন্ন কথা বলছিলেন। এটার দ্বারা প্রতীয়মান হয় যে তারা সবকিছু পর্যবেক্ষণ করে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, না হলে কি হুকুম দিতে হবে সে হুকুমও তারা সেখানে দিচ্ছিলেন। এভাবে সেটা চলছিল। তার সঙ্গে যুক্ত হলো এই যে ভাইরাল কথোপকথনটা, যেখানে বলা হচ্ছে যে ডিজিএফআই, এনএসআই, আর্মি, তারা সবাই তো এর সঙ্গে সম্পৃক্ত, এভাবে কথা বলা হচ্ছে। আবার কোন কোন সময় হতাশা ব্যক্ত করে বলা হচ্ছে এরা বিট্রে করছে, এরা ঠিক মতো কাজ করছে না। অর্থাৎ গোপালগঞ্জে আর্মি, বিজিবি, তারপরে র্যাব, পুলিশ যে কাজ করছে তাতে কথোপকথন যারা করছিলেন তারা স্যাটিসফাইড না, তারা চাচ্ছিলেন আরো ভয়ঙ্কর কিছু হোক। ফলে তাদের কথোপকথন থেকে বেরিয়ে আসছে যে ডিজিএফআই, এনএসআই, আর্মি, পুলিশ সবাই এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত। আর উপদেষ্টাদের কথা তো আমি বললামই। ফলে গোপালগঞ্জের কর্মসূচি, গোপালগঞ্জের যে মেসাকার, এই মেসাকারের সঙ্গে সরকারের ঊর্ধ্বতন সবাই যে জড়িত, সেটার দ্বিতীয় দফা সাপ্লিমেন্টারি এভিডেন্স, মানে আরো সাক্ষ্য আসলো এই কথোপকথনের মধ্য থেকে। আমার কাছে যে বিষয়টা মনে হয়, একটি রাজনৈতিক দল তার কর্মসূচি করবে, তার প্রতিপক্ষরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা সঙ্গত না। কিন্তু কোন কর্মসূচির উদ্দেশ্য যদি থাকে কোনো কিছু ধ্বংস করে দেব, কোনো কিছু চূর্ণ করে দেব, কবর দেব, তাহলে যাদের ধ্বংস করে দেওয়ার কথা বলা হয়, চূর্ণ করে দেওয়ার কথা বলা হয়, যারা বঙ্গবন্ধুর কবরকে গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যান, মুর্দাবাদ বলতে চান বঙ্গবন্ধুর মতবাদকে, বঙ্গবন্ধুর যারা শুভাকাঙ্ক্ষী, ভক্ত, কর্মী,
সেই মানুষগুলো তাদের ক্ষোভ প্রকাশ করতেই পারে। বঙ্গবন্ধুর পুণ্যধন্য 32 নম্বর রোডের ভবন গুড়িয়ে দেওয়ার ঘটনায় যারা জড়িত ছিল তারা গোপালগঞ্জে গেলে গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা তাদের ক্ষোভ প্রকাশ করবে না? তাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া যাবে? সংবিধান তো এখনো সাসপেন্ড হয়নি, সংবিধান তো মানুষের মত প্রকাশের অধিকার আছে। যেমন ভাবে এনসিপি দাম্ভিকতার সঙ্গে সব গুড়িয়ে দিচ্ছে এবং আরো গুড়িয়ে দেবে এমন কথা বলছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। আর গোপালগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা অতি সাধারণ মানুষ যখন তাদের ক্ষোভ প্রকাশ করতেছে, তখন নির্বিচারে গুলি করে তাদের হত্যা করার মতো ঘটনা তো আমরা দেখলাম। আবার দেখলাম যে 277 জনকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, এর ভিতর 9 জন শিশু। আইন অনুযায়ী কোনো শিশুকে কারাগারে পাঠানো যায় না, কিন্তু তাদেরকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। গোপালগঞ্জ এখন বিরান জনপদে, বাড়িতে কোনো পুরুষ নাই, মহিলাদের সঙ্গেও অশোভন আচরণ করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, দাম্ভিকতা দেখানো হচ্ছে, এবং ফেসবুকে বেশ কিছু অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক ছবি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমরা জানি না এগুলি গোপালগঞ্জের ঘটনা কিনা, কিন্তু যেখানের ঘটনা হোক না কেন সেটা কিন্তু অত্যন্ত মর্মান্তিক। কাউকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে, লাশ টেনে হেসড়ে নিয়ে যাওয়ার মতো ঘটনা সেখানে দেখা যাচ্ছে। নিশ্চয়ই কোথাও না কোথাও এই ঘটনাগুলি ঘটছে, এবং গোপালগঞ্জের একাধিক পরিবারের সঙ্গে আলোচনা করে আমার কাছে যে তথ্য, তাদের সঙ্গে চরম নির্দয় ব্যবহার করা হচ্ছে। কেউ কেউ বলছেন যে 1971 সনেও আমাদের সঙ্গে এরকম নির্দয় আচরণ করা হয়নি। এর পাশাপাশি আরেকটা জিনিস যুক্ত হয়েছে, ল এনফোর্সিং এজেন্সি, আর্মি হোক, সেটা বিজিবি, র্যাব, পুলিশ, যাদের হোক, তাদের গুলিতে যে মানুষগুলো মারা গেল, আইন কি? তাদের পোস্টমর্টেম হতে হবে। থানায় ফৌজদারি কার্যবিধির 154 ধারা অনুযায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে বাদী হয়ে মামলা করবেন, কোনো বাইরের বাদী আসার দরকার নাই। আইন বাইরের বাদীর কথা বলেনি। এতগুলি হত্যাকাণ্ডের একটিকেও পোস্টমর্টম করা হয় নাই, এটা অভিযোগ। একটি হত্যাকাণ্ডের বিষয় নিয়ে কোনো মামলা দায়ের করা হয়নি। তাহলে আমরা কোথায় আছি? এটা কি একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা? এখানে কি প্রশাসন আছে? এখানে কি সরকার আছে? এখানে কি আইন আছে? বঙ্গবন্ধুকে 1975 সনের 15 আগস্ট হত্যা করার পরে তার ডেড বডিও গোপালগঞ্জে এনে জানাজা ছাড়া কবর দেওয়ার চেষ্টা করা হয়েছিল, পারে নাই। কিন্তু ঢাকার থেকে তালাশ টুঙ্গিপাড়ায় এই উদ্দেশ্যে আনা হয়েছিল যে কেউ এখানে আসবে না, সেটাই কিন্তু বাঙালির তীর্থস্থানে পরিণত হয়েছে। ফলে গোপালগঞ্জে যাদেরকে নির্বিচার হত্যা করা হলো এবং পোস্টমর্টেম না করে পুলিশ প্রহরায়, র্যাবের প্রহরায় জোরপূর্বক কবর ঢুকানো হচ্ছে, এই নৃশংসতা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পাপ। এই ভয়াবহ ঘটনা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, চিরদিন কারো সমান যাবে না। আজ হোক কাল হোক এই অপরাধ কিন্তু একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যারা অপরাধী, যারা ঢাকায় সবাইকে খুন করে ফেলতে চাচ্ছেন, যারা আর্মিকে কমান্ড করছেন, যারা গোপালগঞ্জে নির্মমভাবে হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, তারা কি সঠিক কাজ করেছেন? সেনাপ্রধানের পক্ষ থেকে, অর্থাৎ সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবৃতি আসলো, সরকারের পক্ষ থেকে যে বিবৃতি আসলো, দুইটা বিবৃতির একটি জায়গায় একটি মানুষ নিহত হয়েছে এই শব্দ নাই। নিহত মানুষগুলো কিন্তু কোনো দলের নেতা না, তারা অতি সাধারণ মানুষ, কোনো শোকের শব্দ নাই। তাহলে রাষ্ট্রের কাছে এই নাগরিকরা কি অবাঞ্ছিত, উপেক্ষিত, শত্রু? রাষ্ট্রের নাগরিকদের সবকিছু দেখার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের পক্ষে সরকারের। সেনাপ্রধান তো বলেছিলেন, আমি দায়িত্ব নিলাম, কোনো মব হবে না। গোপালগঞ্জে 16 জুলাইয়ের পরে এখন যা চলছে সেটা ভয়াবহ, সেটা বর্ণনা করার মতো না। এই অবস্থার পরিত্রাণ আজ হোক কাল হোক